তিথিকে যখন বিয়ে করি তার বয়স তখন 14। সম্পর্কে আমার ফুফুতো বোন, আমার দাদির ইচ্ছে বিয়েটা হয়েছিল। পরিবারের বড় ছেলে হওয়ায় আমাকে এই কুরবানির শিকার হতে হয়েছিল। ওকে যখন বিয়ে করি আমার বয়স তখন 20। বুঝতেই পাচ্ছেন, দুইজন দুজনের দুই গ্রহের বাসিন্দার। দাদিও ছিল শেষ পর্যায়ে, কোনো রকম হাঁটতে চলতে পারত। তাই একদিন বাবা আর ফুপুকে ডেকে এই কুরবানির ব্যবস্থা করে। আর এক কথা, নাতবউ দেখে যাবে আর তিথির সাথে আমার বিয়ে দিবে। তাই তো এক প্রকার জোর করেই তিথির সাথে আমার বিয়েটা হচ্ছিল। অনিচ্ছার সত্ত্বেও দাদির জোড়াজুড়িতে বাসর ঘরে ঢুকতে হয়েছিল। ঘরে ঢুকতে রোবটের মতো খাট থেকে নেমে সালাম করা শুরু করলো। করছে তো করছেই, আমি কিছু বলছি না। প্রায় 2 মিনিট করার পর ধমক দিয়ে বললাম, কি রে, কি করিস? তিথি, সালাম করি। তা তো দেখতেই পাচ্ছি, এতক্ষণ ধরে সালাম করতে হয়। নানি তো বলছে আপনি যখন আমাকে উঠাবেন তখন সালাম করা বাদ দিতে। ওর কথা শুনে আমার পেট ফেটে হাসি পাচ্ছে। তো আর কি কি বলছে তোর নানি? আরও অনেক কথা বলছে। কি কি? পেটে হাসি চেপে রেখে বলছে আপনার বুকে মাথা রেখে রাতে ঘুমাতে। আপনি যদি আমাকে জড়িয়ে ধরেন আমি যেন বাধা না দিই, চিৎকার চেঁচামেচি যেন না করি। ওই যে, এবার থাম, চল খাটে বসে পড়। নানি আমাকে কুলে নিয়ে যেতে বলছে। তিথি, কানের নিচে একটা চটকাবো, দিয়ে দাঁত ফেলাই দিমু। ওরে কোলে নিয়ে খাটে নিতে হবে। যা খাটে যা। ও, এইবার বুঝি নানি কেন চিৎকার করতে না করেছে। কি বুঝছিস? এই যে আপনি আমাকে থাপ্পড় মারবেন, আমি ব্যথা পাবো, তাই যেন চিৎকার না করি। চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে। মনে নাই একদিন আপনি আমাকে মারতেছিলেন আর আমি চিৎকার করেছিলাম, তখন মামা এসে আপনাকে কি দৌড়ানিটাই দিয়েছিল বলে ফিক করে হেসে দিচ্ছি। আপনি মারবেন, আমি চিৎকার করব না। ওর কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতেছিলাম না। কি হলো, মারেন? না হলে কোলে করে বিছানায় নিয়ে যান। ওই, তোর তো সাহস একদিনে বেড়ে গেছে। আমার উপর কথা বলিস, যা বিছানায়। ধমক দিয়ে ও আবার আমায় খুব ভয় পায়। ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় গেল। আমিও বিছানায় গিয়ে হাতে থাকা একটা জামা ওর গায়ে হাতে দিলাম। কিছুক্ষণ আগে ও আমায় ফোনে বলেছিল, ভাইয়া এবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন। ওটাই আজ দিলাম। ভাইয়া, এটা কি? তিথি, খুলে দেখ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ বলে গালে একটা চুমু দিল। আচ্ছা, আপনি এমন কেন কেন? এই যে ড্রেসটা এখন দিলেন, আগে দিলেই তো হতো, এটা পরেই আসতাম। কি শাড়ি পরাইছে, আমি কি পরবই না? তারপর বলে বিয়েতে শাড়ি পরতে হয়। আচ্ছা ভাইয়া, বিয়ে কি? ওর এত কিছু জানতে হবে না, শাড়িটা খুলে এটা পরে আয়। শাড়ি পরে ঘুমাতে পারবি না, আচ্ছা বলেই শাড়ি খুলতে লাগলো। ওই, কি করিস? কেন? আপনি না বললে এটা পরতেন। বলছি তাই বলে এখানে কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, যা গিয়ে বাথরুমে হাত মুখ ধুয়ে ওখান থেকে পরে আয়। আচ্ছা বলে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর ড্রেসটা পরে এসে বলছে, ভাইয়া কেমন লাগছে আমাকে? সুন্দর লাগছে। মামা মামিকে দেখিয়ে আসি। না না, এত রাতে যেতে হবে না। আর আজ থেকে বাবা মাকে আর মামা মামি ডাকবি না। কেন? কি ডাকবো, আঙ্কেল আন্টি? না, বাবা মা বলেই ডাকবি। বিয়ের পর সব মেয়েরা তার স্বামীর বাবা মাকে বাবা মা বলে ডাকে। যা, আমি পারবো না, আমার লজ্জা লাগে। এদিকে আয়। কেন, মারবেন? না, আয়। শোন, তোকে কিছু কথা বলি। বিয়ের পর মেয়েদের কিছু জিনিস পরিবর্তন করতে হয়। তার স্বামীর বাবা মাকে মা বাবা ডাকতে হয়, চঞ্চলতা কমাতে হয়, আর কথা কম বলতে হয়। মনে থাকবে? থাকবে। ঠিক আছে, এখন ঘুমা বলে আমি শুয়ে পড়লাম। ও শুয়ে পড়ল, কিন্তু বালিশে না, আমার বুকে। কিরে, খাটে কি বালিশের অভাব হয়েছে? নানি তো বলছে এভাবে ঘুমাতে। ওর কাণ্ড কারখানা দেখে আর কিছু বললাম না। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম চা খেতে। চা খেয়ে বাড়ি এসে সবাই দেখছি কানাঘুষো করছে। আমি তোয়াক্কা না করে রুমে গেলাম। কিছুক্ষণ পর দাদি আসলো, এসে তিথিকে খোঁজা শুরু করলো। আমায় বলতেছে, কিরে নাতিন, আমার নাতনিটাকে কই রাইখা দেখি একটু কেমন হলো? তোমার নাতনি আগে যেমন ছিল তেমনই আছে। তা কই আমার নাত বউটা? তোমার নাত বউকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি যে আমায় জিজ্ঞাসা করতেছো? কি বলিস, ও তো বের হয়নি। আমরা তো মনে করলাম তুই রুমে, তাই এদিকে আসি নাই। কি বলো? আমি তো ওকে ঘরেই রেখে নামাজ পড়তে গেলাম। তারপর সারা বাড়ি ওকে খোঁজার ধুম পড়ে গেল। চিৎকার করে ডেকেও কোনো পাত্তা নেই, কোথাও পাওয়া গেল না। আমার সন্দেহ হলো হঠাৎ। ও কি তাহলে যেই ভাবা সেই কাজ। দৌড়ে পুকুর ঘাটে আম বাগানে গেলাম। যা ভাবছিলাম তাই হয়েছে। গাছ বান্দর গাছে বসে আম খাচ্ছি। কিরে, ওখানে কি করিস? ভাইয়া, আমি আম খাচ্ছি, খাবেন? দাঁড়া, তোর আম খাওয়া বের করতেছি। আজ তোর পা ভেঙে দিব।
তোরে যে এত মানুষ ডাকতেছে শুনিস নাই বলে লাঠি খোঁজা শুরু করলাম। শুনতেছি শুনতেছি কথা বলবি না কেন? আপনি না কাল বললেন কথা কম বলতে? গাধি, কথা কম বলতে বলছি তাই বলে এই না যে কথা বলতে নিষেধ করছি। ছাগলের মতো যে সারাদিন ম্যামা করে সেটাই কমাতে বলছি। ভুল হয়ে গেছে, এখন নেমে আয় বলছি। মারবেন না? অসহায়ভাবে মুচকি হাসি দিয়ে। মারবো না, এবার নেমে আয়। লাঠিটা তাহলে পুকুরে ফেলে দেন, তারপর নামবো। আচ্ছা ফেলে দিলাম, এবার আয়, সাবধানে নাম, একটু সরে দাঁড়ান। কেন? লাফ দিব। তুই কি সত্যি আজ মার খেবি? মা গো, গাছেরে পাটা ভেঙে গেছে। মেজাজটা গরম হয়ে গেল। কি আর করা, কোলে নিয়ে ঘরে আসলাম। বাড়ির ভিতরে এসে পড়লাম বিপদে। সবার মুখে এক কথা, কি ডাকাত ছোড়ারে, ছেড়িটারে কি করছস? কিন্তু কেউ তো জানে না সে গাছ থেকে পড়ে ব্যথা পাইছে, তার জন্য ঠিকমতো হাঁটতে পারছে না। সবাই তো ভাবছে অন্যটা। আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে আমি দাদিকে বুঝিয়ে বললাম। পরে দাদি এই লজ্জার হাত থেকে বাঁচাইলেন। বাড়ির মাঝখান গিয়ে মুখে জোরে ডাক দিয়ে বলল, মা সামনে আসতেই মাকে বলল, বৌমা দেখো তোমার ছেলের বউয়ের কাণ্ড। এই সকাল বেগে যে গাছে উঠা কেমন পাটা ভেঙে আনলো। এটা শুনে মা দৌড়ে আসলো। তবে কতদিন বলছি গাছে উঠবি না, তারপরেও কেন আমার কথা শুনোস না? দাঁড়া, আমি এখন তোর মাকে ফোন দিতেছি, বলবো তুই গাছে উঠে পা ভাঙছিস। মা, হি হি, তিতি। কিরে বেহায়, হাসছিস কেন? মা, আজ থেকে তো তুমিও আমার মা। তুমি আবার কাকে বলবা? তিথি। মায়ের মুখে একটা খুশির রেখা ভেসে উঠল। তোকে কে বলল? নিলয় ভাইয়া বলেছে। আর সাথে এটা বলেছে। সাথে সাথে দাদি মুখটা চেপে ধরল আর আমি দৌড়ে ঘরে গেলাম। মা মুচকি হেসে চলে গেল। কিরে, নিলয়কে ভাইয়া বলে ডাকিস কেন? দাদি। কি বলে ডাকবো? ভাইয়া হয় ভাইয়া বলে ডাকবো না? তিথি। দূর পাগলি, স্বামীকে কি কেউ ভাইয়া বলে? কি বলে ডাকে? কিছু ডাকতে হবে না, আপনি করে বলবি। আর বেশি দরকার হলে আকার ইঙ্গিতে ডাকবি। দাদি। কিভাবে? এই যে শুনছেন, ওগো শুনছেন, এভাবে। ও আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের গোসল করিয়ে চেয়ারে বসিয়ে রাখছে। বান্দর কি আর সভ্যতা বুঝে? তৃতীয় তেমন। একবার এ দৌড়াচ্ছে আর একবার ওইদিকে। একবার তো শাড়ি খুলে এসে নাচানাচি শুরু করেছে। মা আবার তাকে ধমকিয়ে শাড়ি পরে আমার পাশে বসিয়ে রাখলো। তিথি এখানেই থাক, উঠবি না। আমি একটু ওদিকটা দেখে আসি বলে খাবার দিকে দেখতে গেলাম। কিছু দূর যাওয়ার পর তিথি চিৎকার করে ডাকছে, ওগো শুনছো? তিথি এখানেই থাক, ডাকবি না। আমি একটু দিকটা দেখে আসি বলে খাবারের দিকটা দেখতে গেলাম। কিছু দূর যাওয়ার পর তিথি আবারও চিৎকার করে ডাকছে, ওগো শুনছো? মাথাটা দিল গরম করে। পিছনে ফিরতে আবার বলতেছে, ওগো এইদিকে একটু আসেন না। বাড়ির মধ্যে সবাই আমার আর ওর দিকে তাকাচ্ছে আর হাসতেছে। বলির পাঠার মতো আমি শুধু দাঁড়িয়ে আছি আর দাঁতে দাঁত কামড়াচ্ছি। এছাড়া কিছু করার কারণ নেই। ওর চিৎকার শুনে বাবা চলে আসতেছে। এখন কিছু বলতে গেলে উল্টো আমারই বিপদ। বাবা মুচকে হাসছে। কিরে নিলয়, তিথি ডাকছে কেন, শুনছিস না? হাঁ করে গাধার মতো দাঁড়িয়ে আছিস। এদিকে আয় বাবা। বাবা। হ্যাঁ বলে ডাকতেছিস কেন, কি হয়েছে? কিরে, তুই তিথিকে এখন তুই করে বলিস? হ্যাঁ, ওকে তো আগের থেকে তুই করে বলি। আগের কথা ভুলে যা। আর একবার যদি তুই বলিস তাহলে তোর খবর আছে। তিথি মা তোকে তুই করে বলে, আমায় বলবি বাবা। ঠিক আছে বাবা, তাহলে কি বলে ডাকবো বাবা আমি? বউকে কেউ তুই বলে ডাকে, কি বলে ডাকবি? ঠিক আছে বাবা, দরকার হলে আপনি করে বলবো, তাও তুই বলবো না। এখন বলেন ডাকতেছেন কেন? হি হি। কিরে গাদির মতো হাসতেছিস কেন? আমি। বাবা না আপনাকে তুমি করে বলতে বললো, আপনি আপনি করতেছেন কেন? তিথি। ভুল হয়েছে আমার বোন, বলকে ডাকতেছিস কেন? ডাকতেছিলাম, ভাবি আমারে বলতেছে রাতে আমাদের কি কি হলো। সেটা কি বলবো? আপনি তো আবার বেশি কথা বলতে না করেছেন, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। বাবা বাবার মতো দৌড়, ভাবি তো মুখে কাপড় দিয়ে দৌড়। আমি তো সাথেই বলির পাঠা হয়েছি, সাথে একদিনেই আমি গন্ডারের মতো হয়েছি, তাই ওর কথা আমার গায়ে লাগলো না। ভাবি কই যান, দাঁড়ান। উনি বলতে বলবেন, বলবো না, ভাবি তো চলে যাচ্ছে। তিথি। একটু দাঁড়াও, আমি একটা মাইক নিয়ে আসতেছি, তারপর মাইক দিয়ে বলবি, এলাকার সবাই শুনবে। আব্বা। আহা, কি বাবাকে ডাকতেছিস কেন? বাবা না বললো আপনি আমাকে তুই করে বললে জানাতে। ভুল হয়েছে আমার, আচ্ছা আর বলবো না। ঠিক আছে, এখন তুমি বসে থাকো, আমি যাই। আচ্ছা যান, তাড়াতাড়ি আসবেন, না হলে ভাবি আবার বলবে আমি অনেক অহংকারী। একটা কথা জিজ্ঞাসা করছে, বলতেছি না। আল্লাহ কি এমন করে পাপ করেছিলাম যে এই ঝামেলা আমার কপালে জুটলো? কিছু বলছেন? না না, কিছু বলছি না।
বলছি তুমি বসো, আমি যাবো আর আসবো। ঠিক আছে। কিরে নিলয়, কই চলে যাচ্ছিলাম এমন সময় মা এই কথাটা বলছো? মা, উনি মাইক আনাতে যাচ্ছে। মাইক? মাইক দিয়ে কী হবে? কাল রাতে উনি আমাকে যা যা বলেছে ওটা এলাকার সবাইকে শোনাতে হবে, তাই আমি এবার কিছু বললাম না, শুধু মায়ের দিকে নিরীহ প্রাণীর মতো তাকিয়ে থাকলাম। মা আমার অসহায়তাটা বুঝতে পেরে চোখের ভাষায় বোঝাতে যাচ্ছে, একটু ধৈর্য ধর বাবা। মা তিথিকে নিয়ে দাদির ঘরে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। না পারছি চিৎকার করে কাঁদতে, না পারছি ওকে কিছু বলতে। কী বা বলবো? ও না বুঝেই কি এমন করে? মনের দুঃখে চলে গেলাম পুকুর পাড়ে। সারাদিন কোনো রকম পার করে রাত আসলো। লোকজন কিছুটা কমেছে। তিথি আর আমাকে ফুপু নিয়ে যাবে, কিন্তু তিথি যাবে না। অনেক জোরাজোরি করেও নিতে পারলো না, বলে যে কাল সকালে যাবে। আমিও একটা হাঁপ ছেড়ে বাঁচলাম। ইজ্জত যা যাওয়া তা তো গেছেই নিজের বাড়িতে, অন্যের বাড়িতে আর গেল না। রাতে খাওয়ার দাওয়ার শেষে আমি ঘুমোতে গেলাম। কিছুক্ষণ পর দাদি আবার তিথি আসলো আমার ঘরে। দাদা ভাই, ও ছোট মানুষ, কিছু বোঝে না। কয়টা দিন একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, আমি ওকে সব শিখিয়ে দেব। হ্যাঁ দাদি ঠিক বলেছে, আমাকে আজ অনেক কিছু শিখাইছে। আপনি আমাকে যা বলবেন তা যেন কাউকে না বলি। আপনার বা আমার বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা। সকালবেলা কি থাপ্পড় খাওয়ার স্বাদ জাগছে? মারবো কেন? নানি তো কাল রাতে বলে গেল ওনার আর আমার কথা কেউ কিছু জিজ্ঞাসা করলে কথা না বলতে। তো তিথি তুই এমন কেন? তোর কি বুদ্ধিশুদ্ধি কিছুই হবে না কখনো? কেন? মা, আমি আবার কি করলাম? আর আমার বুদ্ধি নাই কে বলল? বুদ্ধি না থাকলে আমি কি ক্লাসে সব সময় প্রথম হতাম? আর বৃত্তি তো পাইছি এইটি। তুমি তো তখন বলেছিলে আমার ব্রেন অনেক ভালো, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি ভুল আমারই। তোকে যদি সবার সাথে মিশতে দিতাম তাহলে আজ আর এই পরিস্থিতির সৃষ্টি হতো না। চোখে চোখে রাখলে দোষ, না রাখলে দোষ। এখন আবার তোর স্কুলে যাওয়াই বন্ধ, পড়ালেখা বাদ দে। তুই এখন শুধু পাড়ায় পাড়ায় গল্প করে বেরোবি আর দুনিয়া সম্পর্কে জানবি। ওয়াও, আমি আর স্কুলে যাব না বলে নাচতে শুরু করেছে। দৌড়ে এসে আমায় বলছে, ভাইয়া ভাইয়া। ধ্যাত, ওগো ওগো, শুনছেন? আমার আর স্কুলে যেতে হবে না। আমি এখন সারাদিন ঘোরাঘুরি করুম আর খেলুম। আমার যে কি খুশি লাগতেছে বলেই আমাকে জড়িয়ে ধরল। ওদিকে ওর চিৎকার শুনে বাবা মা দৌড়ে আসছে, এসে তিথি আমাকে জড়িয়ে আছে। এটা দেখে মা বাবা আর রুমে ঢুকলো না, হাসতে হাসতে চলে গেল। ফুপু তাদের সাথে গেল। এবার আমি আর সহ্য করতে না পেরে ঠাটিয়ে কানের নিচে একটা দিয়েই দিলাম। হঠাৎ ওর মুখটা মলিন হয়ে গেল। সে বিছানায় এক কোণে বসে পড়লো আর গাল ধরে নীরবে কাঁদতে লাগলো। আশ্চর্যের বিষয়ে কোনো শব্দ করছে না, আর বাবার কাছে কোনো নালিশ দিতেছে না। তারপরে আমার রাগ কমলো। উঠে ফ্রেশ হয়ে বাবা মাকে বলে জোর করে চলে আসলাম আমার কর্মক্ষেত্র চট্টগ্রাম। আসার সময় দাদিকে বলে আসলাম যে তোমার নাতিনকে পারলে কিছু শিখাইও, না হলে আমার দ্বারা ওকে নিয়ে চলা সম্ভব না। পৌঁছাতে প্রায় 16 ঘন্টা লাগলো যানজটের কারণে। ফোনটা বন্ধ, তখন রাত্রি 3টা। ফোনটা চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টার দিকে ফোন খোলার সাথে সাথেই বাবার ফোন। নিলয়, তুই কই? বাবা, আমি তো বাসায়, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। যত দ্রুত সম্ভব তুই বাড়িতে আয়। তিথি হাসপাতাল বলেই বাবা ফোনটা রেখে দিল। এই কথা শুনে আমার ভয় ঢুকে গেল। যেভাবেই ছিলাম সেভাবেই বেরিয়ে পড়লাম। চট্টগ্রামে এয়ারপোর্টের এক বন্ধু টিকিটের ব্যবস্থা করলাম। তারপর 12টার দিকে ঢাকায় পৌঁছে আর ঢাকা থেকে প্রাইভেট কার করে বাড়ির দিকে রওনা দিলাম। পৌঁছাতে প্রায় 5টা বেজে গেল। হাসপাতালে গিয়ে দেখি তিথি বেডে শুয়ে আছে আর স্যালাইন চলতেছে। বাবা, কি হয়েছে? ঠাস ঠাস, হারামজাদা, তোর মতো একটা স্টুপিড ছেলের সাথে কি করে হলাম সেটাই আমি চিন্তা করতেছি। কি করে তুই ওকে মারতে পারলি? ও একটু চঞ্চল চাইপে, সেটা জানিস? আর ওর বয়সই বা কত হয়েছে? মায়ের ইচ্ছাতে বিয়েটা হলো। কই একটু শেখানোর চেষ্টা করবি তা না, ওকে তুই মারলি? তুই জানোস তুই না খেয়ে বাড়ি থেকে বের হয়েছিস, সেজন্য ও এখনো কিছু খায়নি। মা নাকি বলেছে স্বামীকে রেখে কখনো খেতে নেই। এদিকে তোর ফোনটাও বন্ধ, যতক্ষণ জানাতে না পারবে তুই খাসনি ততক্ষণ ও কিছু খাবে না। আর এভাবে থাকতে থাকতে রাত 9টার দিকে অজ্ঞান হয়ে যায়। যে মেয়েটা দিনে 6-7 বার খাওয়ার জন্য চিল্লাচিল্লি করতো, সেই মেয়েটা পরশু রাতের পর এখনও পর্যন্ত কিছু খায়নি। পরে স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে, এখনও পর্যন্ত কিছু খাওয়াতে পারেনি। আর তুই ওকে? আমি আর কিছু বলতে পারলাম না। সত্যি কাজটা অন্যায় হয়েছে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর আমায় দেখে তিতি মিটমিট করে হাসছে। হাসছিস কে? সরি, হাসতেছিস কেন? আপনাকে বাবা মেরে গাল লাল করে দিছে কেমন? হি হি। ওর নিষ্পাপ হাসি দেখে আমিও হাসলাম। পাশে গিয়ে বসতেই উঠে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। মা ফুপু ওখান থেকে গায়েব হয়ে গেল। দাদি মিটমিট করে হাসছে। কি হলো তিথি, এখন আবার কেমন লাগছে? আমি, নানি না বলছে আপনার বুকে মাথা রেখে শুয়ে থাকতে?
আপনি তো এতক্ষণ ছিলেন না, তাই বালিশে শুয়েছিলাম। আমার একদম ভাল লাগছে না, কিন্তু এখন তো আপনি আছেন, তাই শুয়ে আছি। তিথি, দুঃখে সুখের পাখি তুমি। তোমার খাঁচায় এই বুক, সারা জীবন নয়ন যেন দেখো তোমার ওই মুখ। দাদি, একটু এইদিকে আসো তো। আমি বল দাদি, আমার পাটা একটু উপরে তুলবা কেন? তোমার পাটা ধরে বলি ওকে একটু শিখাই দিয়ে যাইতে। যা শিখাইছ আমি শিখামু। সময় হলে আমার ইজ্জত নিয়ে সাপলুটি খেইল না। আর তুই না, তুমি আমায় জন্য না খেয়ে থাকবে কেন? আমি স্বামী আগে খেলে নাকি স্বামীর অমঙ্গল হয় তাই? ধুর পাগলি, ওগুলো এমনি বলে, আর কোনোদিন এমন করবে না। আর আমি তোর সাথে কখনো এমন করব না বলে অতিরিক্ত ভালোবাসায় কপালে একটা চুমু দিলাম। সেও বললো আচ্ছা ঠিক আছে। পরে বাবা দাদিকে ডেকে কিছু খাবার পাঠিয়ে দিল। আমি ওকে খাইয়ে দিলাম। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাঝপথে বাবা আবার আমাকে ঝাড়ি দেওয়া শুরু করলো। তিথি বলল, বাবা ওনাকে কিছু বললেন না, উনি বলেছেন আর কখনো এমন করবে না, আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু ভালো করে মাখতেই পারে না। আমার কপালে একটা চুমুও দিয়েছে। আল্লাহ, তুমি অবুঝ মাইয়াটার একটু বোঝার শক্তি দাও, না হলে আমায় তুমি উঠাইয়ে লইয়া যাও। আমার মুখ চুপ, মায়ের আর দাদির মুখে হাসি, আর আমি জানলা দিয়ে দিনের বেলা আকাশের তারাগুলি। বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা গড়িয়ে রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছি। আমি তিথিকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে। আমি পারবো না, আমার ক্ষুধা লাগছে। মা তো আছে, মাই সবাইকে দিবে। তিথি, হ্যাঁ তিথি ঠিকই বলেছে, ও কি পারবে এসব? তুমিই খাবার দাও। মা, বাবা, ওকে, ওগো আমাকে খাইয়ে দাও না, আমার হাতে না ব্যথা করতেছে। তিথি, ওর কথা শুনে সবাই মিটমিট হাসছে। নিলয়, খাইয়ে দে তিথিকে। হাতে সুই ঢুকানো হয়েছিল, হয়তো ব্যথা করতে পারে। কি আর করার, খাইয়ে দিলাম। তারপর যে যার মতো রুমে চলে এলাম। দাদি শিখিয়ে দিয়েছে, এটা কি আর ভুল হবে? এসে বুকে মাথা রেখে শুয়ে পড়লো। ওগো আপনাকে একটা কথা বলি। বল। আমার কথা শুনে সবাই হাসে কেন? ওটা তুমি বুঝবে না, আর একটু বড় হও, তারপর নিজেই নিজে সব বুঝবে। আপনি আমাকে বুঝিয়ে দিন, তাহলে আমি বুঝতে পারবো। আমি অনেক ভালো বুঝি। আমার স্যাররা আমাকে একবার বুঝাইলে আমি বুঝে যাই। আচ্ছা পরে বুঝার। আচ্ছা তিথি, তোমার কোনো বন্ধু নেই? না, তবে একটা বান্ধবী আছে। একটা মাত্র বান্ধবী? ও কি প্রেম করে কারোর সাথে? না না, কি বলেন এসব? ছি, কেন? ওটা ভালো না, খারাপ। মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে মিশতে না, আর কথাও বলতে না। আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে মাকে জানাতে। তাই তো আমার কোনো বন্ধু নেই, শুধু একজন স্যারের মেয়ে। প্রেম করা কথাটা ঠিক না। প্রেম করা ভালো। প্রেম অনেক ভালো জিনিস। তুমি যদি কখনো প্রেম করতে তাহলে আজ বুঝতে পারতে কেন তোমার কথায় সবাই হাসতেছে। তাহলে আমি কি করে প্রেম করব কারোর সাথে? না না, তোমাকে কারোর সাথে প্রেম করতে হবে না। যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে। আর ওদের সাথে মেশার পরে যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবি। স্বামীর সাথে প্রেম করা খারাপ না। কিন্তু মা যদি বকে? তিথি, মা কিছু বলবে না, সত্যি তো? আচ্ছা প্রেম করলে কি করতে হয়? আমি ওকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এমন করে জড়িয়ে ধরতে হয়। মা গো মা, লাফ দিয়ে দূরে সরে গেল তিথি। কি হলো? আপনার ধরার পরে আমার কেন জানি কারেন্ট কারেন্ট লাগছিল। ছোটবেলায় একবার কারেন্ট ধরেছিল। 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরছে। হুম, তাই এখন ঘুমা বলে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। মায়ের ডাকাডাকি সকালে ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে খেতে গেলাম। তিথিকে খাইয়ে দিয়ে আমি গেলাম। ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করতেছে, তখন তিথি এসে আমার পাশে বসলো। বলতেছে, শোনেন না, কাল রাতের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না, আমার অনেক ভালো লাগে। কি আর করার, আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল। কিছুক্ষণ পর আমিও একটু বাইরে গেলাম। দুপুরের দিকে ফিরতে তিথি দৌড়ে এসে আমার কাছে আসলো। কই গেছিলেন আপনি? আপনাকে সেই কখন থেকে খুঁজতেছি। কেন? মা তো বলেছিল আমাকে আর পড়াবে না, তাই আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করব। মা যদি আবার না করে আপনি একটু মাকে বোঝাবেন। ঠিক আছে চলো। মা বাবা আর শাশুড়ি মা কথা বলতেছেন। কী নিয়ে কথা বলতেছিল, এর মাঝে আমাদের দুইজনকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকালো। কিরে তুই, তো কিছু বলবি? ফুবু, হ্যাঁ মা বলো। মা, তুমি কি সত্যি আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দিবে না? তিথি, না, আমি কি কখনো মিথ্যে বলছি? হ্যাঁ বলেছ। কি বিয়াদব মেয়ে দেখছেন ভাইজান, মুখে মুখে কেমন তর্ক করে। এই তর্ক কবে মিথ্যে বলেছিলাম? কেন? তুমি বললা না প্রেম করা পাপ, প্রেম করা ভালো না? কাল রাতে উনি আমায় সব বলেছে, প্রেম করা ভালো। এই যে আমার কথা শুনে তোমরা সবাই হাসো। আমি যদি প্রেম করতাম তোমরা কতক্ষণ হাসতে পারতা না। উনি আরও বলেছে উনি আমাকে সব শিখাইবে, তারপর আমি ওনার সাথে প্রেম করব। হি হি। আবার উনি আমার বুকের মধ্যে জড়াইয়ে ধরছিল। আমি তো ভয়ে শেষ। ওনার সারা শরীরে যেন
আমি জানি কারেন্ট। তিথির বাচ্চা। এবার বাবা মাকে দৌড়াতে হয়নি, আমি নিজেই দৌড়েছি। সেই দিনটা কোনো রকম পার করে পরের দিন সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার আগে তিথিকে রুমে এসে জড়িয়ে ধরে বললাম, কি ব্যাপার, কিছু বলবেন না? তাহলে জড়িয়ে ধরলে যে? নানি বলল এসে জড়িয়ে ধরতে, তাহলে নাকি আপনার ভালো লাগবে আর আমার কথা মনে পড়বে বারবার। আমি শুধু হাসলাম। খাওয়া দাওয়া ঠিকমতো করবে, পড়াশোনাটা যেন ঠিকমতো হয়, রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি আর বাড়ি আসবো না, ঠিক আছে? আর তোমার কি কিছু লাগবে আসার সময়? হ্যাঁ, চকলেট আনবেন অনেকগুলা। আচ্ছা এবার ছাড়, আমার দেরি হয়ে যাচ্ছে। বাড়ি পর্যন্ত যাই, আমার ভালো লাগছে, মাথাটা একটু হাত বুলিয়ে দেন না। কি আর করার, করে দিতেই হলো। সাথে একটা চুমু দিয়ে বললাম, এবার ছাড় পাগলি বউ আমার, বাইরে মানুষ দেখলে হাসবে। তিথি তখন আমায় ছেড়ে দিয়ে আমার পিছে পিছে আসলো। সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম। কয়েকদিন পা যেতে তিথির ডাকে পিছনে ফিরলাম। শুনেন, আপনি যে আমাকে জড়িয়ে ধরলেন, কারেন্ট লাগলো, ছোটোকালের কারেন্টের মতো না। আমার একটু একটু ভালোও লাগছিল, কেমন জানি গরমের মাঝেও শীত শীত। বলছিলাম কি, আপনি তো চলে যাচ্ছেন, তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কি করব? আমি আর কিছু বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে তাকালাম। তারপর মাথা নিচু করে আবার রওনা দিলাম। কি হলো বললেন না? তাহলে কি অন্য কারোর সাথে প্রেম করব? তিথি। আমি আর পিছনে না তাকিয়ে চলে আসলাম। ওই আমার সাথে আয়। ওই ছেড়ি, তোর কি মাথায় কিছুই নেই? থাকবেই বা কী করে, সারাদিন বই আর গাছ নিয়ে পড়ে থাকলে বুদ্ধি কী করে হবে দাদি? কেন, আমি আবার কি করলাম? তিথি। কি করছো জানোস না? বুঝোস না? ওই তোর স্বামীর সাথে কোনো কথা থাকলে তার কানে কানে কাছে গিয়ে বলবি, আস্তে আস্তে। সবার সামনে এমন কথা বলোস, সবাই তো আমার নাতিটারে নিয়ে হাসাহাসি করে। এরকম আর কখনো করবি না, ঠিক আছে নানি? তিথি। চট্টগ্রামে আসার পর দিনকাল ভালোই যাচ্ছিল। বিপত্তি ঘটলো কিছুদিন পর। হঠাৎ একদিন রাতের বেলা অপরিচিত থেকে নাম্বার থেকে ফোন রিসিভ করতে ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে ভেসে উঠে, আসসালামু আলাইকুম। ওগো, কেমন আছেন আপনি? কি করেন, খাইছেন? আচ্ছা, আমার কথা কি আপনার মনে পড়ে না? আচ্ছা, রেখে দেই। আসসালামু আলাইকুম। আমি তো পুরোই টাসকি। এ কি কথা বলল, নাকি মেশিন গানে গুলি ছোড়ার মতো ঠিক বুঝলাম না। ঘোর কাটতে ফোন দিলাম। হ্যালো। জি বলেন, কে বলছে? তিথি। জি। ওভাবে কথা রেখে দিলে কেন? কিভাবে কথা বলছি তিথি? এই যে তুমি একাই কথা বললে, ফোন রেখে দিলে। ওমা, নানি বললো আপনার সাথে কথা বলতে। আপনি কি করছেন, খাইছেন কিনা, আমার কথা মনে পড়ে কিনা জিজ্ঞাসা করতে, তাই করলাম। ও, তা আমার কাছে না শুনে ফোন রেখে দিলে? বারে রাখবো না, নানি তো বলে নাই যে আপনার কথা শুনতে হবে। আপনার কথা শুনলে পরে যদি রাগ করে, তাই রেখে দিছি। ভালো করছো। ফোন কার এটা? আমার। তোমার? তুমি ফোন পাইলে কই? মামা মানে থুকু আব্বা কিনে দিয়েছে আমাকে। জানেন, এখানে না সুন্দর সুন্দর গেমস আছে। আমি এখন গেমস খেলি, সারাদিন গেমস খেলি, খুব ভালো। তা শুনবে না আমি কেমন আছি, খাইছি কি না, কী করি, তোমার কথা মনে পড়ে কি না? নানি কিছু বলবে না তো? নানির কাছ থেকে শুনে আসি। তিথি। না, কিছু বলবে না। যদি বলে, কাল আমাদের স্কুলের একটা ছেলে ফোন দিছিল, ওর সাথে কথা বলতে দেখে আমাকে অনেক বকেছে। কি? কার সাথে কথা বলছো তুমি? কার সাথে কথা বলতে গেলে কেন? বারে, আপনি না বলে গেছেন যারা প্রেম করতে তাদের সাথে মিশতে, সেজন্যই তো কথা বলেছি। ও বলেছে আমাকে নাকি প্রেম শিখাবে। তিথি। ও কেন তোমাকে প্রেম শিখাবে? তিথি, আর কখনোই কোনো ছেলের সাথে কথা বলবা না। আমি বলেছিলাম তোমার বান্ধবী যারা প্রেম করে তাদের সাথে মিশতে, যেন তুমি প্রেম কী জিনিস, ভালোবাসা কী জিনিস সেটা বুঝতে পারো। আমি। যা, আপনি যে কি বলেন! আপনি বলেছিলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে, আবার কিন্তু অনেক বুদ্ধি, আপনার মতো ভুলে যাই না, হি হি। আর আপনি তো যাওয়ার আগে বলেই গেলেন না যে কিভাবে শেখাবো, তাই ওর সাথে কথা বলেছি। আচ্ছা, বলেন নাই আপনি কি করেন, খাইছেন কি না, আমার কথা মনে পড়ে কি না? তিথি। আচ্ছা বলবো, আগে বলো তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবা না, আর তুমি আমার কাছে প্রেম শিখবা। আচ্ছা ঠিক আছে, এবার বলেন। আমি ভালো আছি, আর খাওয়া দাওয়া হয়েছে। আর তোমার কথা অনেক মনে পড়ে পাগলি। যখন রাতে ঘুমাইতে যাই তখন আরও বেশি মনে পড়ে আমি, কারণ তো তুমি বুকে মাথা রাইখো থাকো, তাই না? ও আচ্ছা, জানেন বাবা যে মোবাইলটা দিছে সেটা অনেক ভালো সাউন্ড, অনেক জোরে হয়। তিথি। তুমি কি করে জানলে? বারে, আমি তো লাউড স্পিকারে কথা বলতেছি। আমাদের বিজ্ঞান স্যার বলেছে মোবাইলে কথা বলার সময় অতি উচ্চমানের তরঙ্গ আমাদের কানে ক্ষতি করে, তাই আমি কানে ধরি না। নেন, বাবার সাথে কথা বলেন। বাবাকে কই পেলে তিথি?
বাবা তো এইখানেই। সাথে সাথে ফোনটা কেটে দিলাম। আল্লাহ জানে এই মেয়ে কতদিন আমার ইজ্জত নিয়ে ফুটবলের মতো খেলবে। পরদিন রাতের বেলা আবার তিথির ফোন। ভয়ে ফোনটা রিসিভ করলাম, ফোন ধরে, বাবা মা তোমরা সবাই কেমন আছো? তোমাদের শরীরটা ভালো? বাবা মাকে কই পেলেন আপনি? কেন বাবা মা নেই? আমি আমি তো নানির ঘরে। ও নানি কেমন আছে? আমি হি হি, হাসতেছেন কেন? আমার নানিকে আপনি নানি বললেন? আপনার তো দাদি হয়। আর নানি তো আপনার কথা শুনতে পাবেন না। আমি তো কানে ধরে আসি। নানি বলেছে স্বামীর কথা বলার সময় নাকি কানে ধরে কথা বলতে হয়। যাক, এতদিনে তোমার নানি একটা কাজের মতো কাজ করছে। শোনেন না, আপনাকে কিছু কথা বলি। বলো। আপনার জন্য না আমার কেমন কেমন লাগে, আপনার কথা খুব মনে পড়ে। সারাক্ষণ মন চায় আপনার পাশে থাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমাই। আপনি যখন অনেক চিন্তায় থাকেন আপনার কপালে চুমু দিয়ে সব চিন্তা দূর করে দেই। আপনার কোলে মাথা রেখে আপনাকে ঘুম পাড়িয়ে। সত্যি তিথি? দাঁড়ান, শেষ হয়নি। সবসময় আপনার হাতটা ধরে থাকি, আপনাকে আমার আঁচল দিয়ে বাইন্ধা রাখি, আপনার সাথে এক থালায় ভাত খাই। তিথি সত্যি তোমার এমন মনে হয়? ইস, আপনি এমন কেন? দিলেন তো সব ভুলিয়ে। নানি তারপর যেন কি বলতে বলেছিলে? উনি তো সব ভুলিয়ে দিল। তিথি দিদি ফোনটা রাখো, অনেক রাত হয়েছে, এখন আমি ঘুমাবো। আমি মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা পরে কথা হলো, আবার ফোন দিবে তাহলে? আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিলাম। রাত ৩টা, আবার তিথির ফোন। রিসিভ করতে ঘুম গলায় বলতেছে, ওগো শুনেন না, আমার না এখন মনে পড়ছে বলি। মেজাজটা ৪২০ করে দিল। দিলাম এক ধমক, ঘুমাও ফাজিল মেয়ে, এই রাত্রিবেলা ফাজলামি করস? থাপড়ায় দাঁত ফেলাই দেবো বলে ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পর বাবার ফোন। আসসালামু আলাইকুম বাবা। হারামজাদা, থাপড়ায় দাঁত ফেলাই দিমু? তুই তিথিরে কি বলস? মেয়েটা এত রাতে কাঁদতেছে কেন? তোমাকে কে বললো কাঁদতেছে? বলতেই হবে কেন? তিথি কাঁদতে কাঁদতে আমায় ডাকতেছিল, ও নাকি তোকে বলতে চাইছিল তুই ওর সাথে খারাপ ব্যবহার করলি। বাবা ওর বকর বকর শুনে আমি কি করব? কাল সকালে মিটিং আছে। এত রাতে ফোন দিছে তাই রাগ করেছিলাম। তোর মিটিংয়ের গুল্লি মারি। তিথি মানে তুই আমার সামনে কথা বল আর সাউন্ড বাড়িয়ে দেই। দিলাম একটা গালাগালি দিয়ে। যদি ইচ্ছে করছে চট্টগ্রামে গিয়ে জুতা দিয়ে বাড়াইব। বল মা, বলো। আল্লাহ ইজ্জত বাঁচাও, আল্লাহ ইজ্জত বাঁচাও। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি আপনাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। বাবা বাবা বাবা, আপনি কি আছেন? আমি টুংটুই, লাইনটা কেটে গেল। আমি সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সারাদিন অফিস করে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব, তখনই তিথির ফোন। হ্যালো জান। উম্মা, তিথির এই কথাগুলো আমি এক বান্ধবী বলেছি, এমন করলে নাকি আপনি খুশি হবেন। আপনি খুশি হন নাই? চুম্মা। আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও, নয়তো ওই মেটারে একটু আমায় বোঝার মতো বুদ্ধি দাও। কি হলো, আপনার কি ভালো লাগছে না? উম্মা, হ্যাঁ লাগছে না, খুব ভালো লাগছে। এখন বাদ দাও, আমাকে আর খুশি করতে হবে না। আমি এমনিতে তোমার উপর অনেক খুশি। আচ্ছা ঠিক আছে বলেই রেখে দেই, ফোনটা কেটে রেখে দেই। এভাবে দিন যাচ্ছিল। দেখতে দেখতে রোজা চলে আসে। আমার এক কলিকের মাধ্যমে সারা অফিস ছড়িয়ে গেল আমি বিয়ে করছি। তাই আর কি করার, সবাইকে ইফতার পার্টির আয়োজন করলাম আর সিদ্ধান্ত নিলাম ঈদের পর দিন আমরা সবাই বউ দেখতে আমাদের গ্রামের বাড়ি জামালপুরে যাব। ঈদের ছুটিও পড়েছে অনেক দিন, 10 দিন। নতুন বিবাহিতকে দেখে অফিসে থেকে আমাকে অফিসের ছুটির 2 দিন আগেই ছুটি দিয়ে দিই, তাই বাড়িতে না জানিয়ে রওনা দিলাম। মাঝপথে বাড়িতে ফোন দিলাম, মা বলল তিথি আজ তাদের বাড়িতে গেছে। হায় আল্লাহ, ওর কাছে হাজার শুক্রিয়া জানি। মাকে বললাম আমি আসতেছি। যেতে যেতে রাত 8টার মতো বাজলো। আমি বাবা মায়ের রুমে ঢুকে সালাম জানিয়ে আমার রুমে ঢুকে চিৎকার দিয়ে উঠলাম। বাবা মা দুজনে দৌড়ে এসলো। কী হয়েছে নিলে বাবা? ঠাটিয়ে একটা চট দিয়ে। এবার দেখো চিনতে পারবি বাবা? কিন্তু মা তো বলল। হ্যাঁ রে বাবা, বলছিলাম তুই আসবি এটা তোর ফুপুকে জানাইছিলাম। তিথি কীভাবে যেন শুনে চলে আসছে। একটা পাগলি ছেলের বউ পাইছি আমি। পিছে পিছে দাদিও চলে আসছে। এসে নাতনি আমার স্বামী পাগল। স্বামী আসতে সে শুনে চলে আসলো। কতদিন পর বাড়ি গেল, কিন্তু একটা দিনও থাকলো না স্বামীর টানে বলে চলে আসতে হাসতেছে। আপনি এমন কেন তিথি? কেন আমাকে না জানিয়ে চলে আসলেন? আমায় তো একবার বলেই পারতেন। আপনি জানেন না কতদিন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। মার কথা বলার সময় শুনেছিলাম, না হলে জানতেই পারতাম না। আপনি শুনেই এসে পড়েছি। আল্লাহ তোমার কাছে হাজার শুক্রিয়া, তুমি আমার কথা শুনেছো। বাবা মা চলে আসতেছে, দাদি হাসছে। কেন আসবো না? আপনি বাড়িতে আসতেছেন এতদিন পর। আমি যদি না থাকি তাহলে চকলেটগুলো কাকে দিবেন? নষ্ট হয়ে যাবে। আর মা বলেছিল আপনি আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসবেন, তাই তো চলে আসছি তিথি। ওই সতীন স্বামী আসছে। এতদিন পর সালাম করে কেমন আছে জিজ্ঞাসা করার আগে তার জন্য কি কি আনছে
তাই দিতে। মাথায় কি বুদ্ধি হবে না তোর? দাদি: ও, ভুল হয়ে গেছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন? চকলেটগুলো দেন তাড়াতাড়ি। আল্লাহ এবার প্রমাণ করলেন কুত্তার লেজ কখনো সোজা হয় না। রাগে দুঃখে চকলেটগুলো বের করে দিলাম। ও নিয়ে বিছানায় চলে গেলে। রাতে ঘুমাতে গেলাম। সেও আগে জায়গায় ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর একটা একটা করে চকলেট খাচ্ছে। মাঝরাতে তিথির ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেলো। ওগো শুনছেন? তিথি: বিরক্ত করো না তো, ঘুমাতে দাও। শোনেন না একটু? তিথি: হ্যাঁ বলো। বলছি কি, আপনার ব্যাগে আরও চকলেট আছে, একটু বের করে দিবেন। ওগুলো শেষ করো। শেষ মানে? তুমি কি ঘুমাও নেই? এতক্ষণ কি চকলেট খেলে? হ্যাঁ খাবই। দিনে তো খাওয়া যাবে না, আর রেখে দিলে তো নষ্ট হয়ে যায়। কে বললো তোমায় চকলেট নষ্ট হয়ে যায়? কেউ বলেনি। একবার ছোটো কাকা বিদেশ থেকে আমার জন্য অনেকগুলো চকলেট আনছিল। 1 বছর পর সেগুলো নষ্ট হয়ে গেছিলো। তিথি: একটা কাজ করতে পারবা কি? আমার মাথাটা খেতে পারবা? যাও, ওখানে কি চকলেট ভরেছে নাকি যে খাবে? তার মানে চকলেট পড়লে আমার মাথা খেতে? না, শুধু চকলেটে খেতাম। জানেন না, অপচয়কারী শয়তানের ভাই। তাই কোনো জিনিস পড়ে গেলে আমি সেটা নষ্ট হতে দেই না। আচ্ছা, মেয়েরা কি শয়তানের ভাই হয়? তুমি কি ঘুমাবা নাকি থাপ্পড় খাবা? চকলেট খাবো দিন না এনে, অবশেষে এনে দিতেই হলো। পরদিন সকালে পুকুর পাড়ে বসে আছি। তিথি: কি মন খারাপ? একটু। ও দাঁড়ান, আপনার মন ভালো করে দেই। দেই চুমা। বা সুন্দর। শব্দ হচ্ছে না তো? একটু জোরে শব্দ করে আমি। সে আরও জোরে মুখে চুমা শব্দ করতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না। ওর পাগলামি দেখে হেসেই দিলাম। হয়েছে, থাক, আর লাগবে না, এবার চুম্মা করা বন্ধ কর। সেও বিস্ময়ক হাসি দিল। ইফতারের সময় আমি ওর পাশে বসলাম না। খাইয়ে দেওয়ার ভয়ে টেবিল থেকে উল্টো দিকে বসলাম। খাবার মাঝে ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে, তাই সুযোগ বুঝে একবার দিলাম চোখ মেরে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কেমন করলেন? আমায় একটু করেন তো। তিথি: কী রে মা? বাবা: বাবা, উনি না খুব সুন্দর করে চোখ কেমন জানি বন্ধ করছে। এই যে এরকমভাবে 2 চোখ বন্ধ করে বাবাকে দেখাচ্ছে। না না, হয় না, আমি পারি না। উনি একটা দিয়ে করেছে। একটু দেখান না বাবা। দেখুক। আমি আর কারো দিকে তাকিয়ে নিচ থেকে খেতে লাগলাম। তারপর দিন ইফতারি আমার ঘরে পাঠিয়ে দিয়েছে মা। দেখতে দেখতে ঈদ চলে এলো। পরের দিন আমার অফিসের কলিগরা আসলো। তিথি হলুদ রঙের একটা শাড়ি পরেছে। অনেকটা পুতুলের মতো লাগছে। সবার সামনে ওকে পরিচয় করিয়ে দিলাম। কিন্তু পুরোটা সময় শুধুমাত্র এক ভাবি ছাড়া কারোর সাথে কোনো ধরনের কথা বলল না। রাগে আমার মাথা দিয়ে আগুন বেরোচ্ছে। শুধু তাই, ওরা চলে যাওয়ার পর ঠাস করে গালে একটা চড় মারলাম। দিন দিন কি বেয়াদব হয়ে গেছো? ওরা এত কিছু জিজ্ঞাসা করল, তুমি কিছুই বললে না। কাঁদতে কাঁদতে: আপনি না বলেছেন ছেলেদের সাথে যেন কথা না বলি, তাই বলিনি। নিজের মাঝে কিছুটা অনুতপ্ত বোধ কাজ করলো। এই মেয়েকে দিয়ে আমি কি করে সংসার করব? এর তো বুদ্ধি বলে কিছুই নেই। মন খারাপ হয়ে শুয়ে আছি বিছানায়। তিথি এসে আমার বুকে শুয়ে পড়ল। আমি তাকে তুলে দিয়ে বললাম, আর যেন এভাবে না ঘুমায়। সে রাগ করে চলে গেল। কিছুক্ষণ পর বাবা ডেকে নিয়ে বিচার দিচ্ছি। বাবা, বাবা, উনি আমাকে ঘুমাতে দিচ্ছেন না। কিরে নিলয়, ঘুমাতে দিচ্ছিস না কেন? বাবা, আমি ওকে কখন ঘুমাতে দিলাম না। ঘুমাক না, আমি কি নিষেধ করছি? না বাবা, আমি ওনার বুকে ঘুমাবো। উনি আমাকে বারবার তুলে দিচ্ছেন। বাবা এরপর সংকোচে পড়ে গেলেন। তারপরেও বললো, ওকে ঘুমাতে দে, আমরা গেলাম। বাবা যাবেন না, আমি আগে শুয়ে পড়ি, তারপর যাবেন, না হলে আবার তুলে দেবে তিথি। তিথি এসে শুয়ে পড়লো। তারপর বাবা দরজা আটকে চলে গেল। আচ্ছা, আপনি সবসময় মন খারাপ করে থাকেন কেন? আপনার কি কিছু হয়েছে? না, কিছু হয়নি। কিছু একটা হয়েছে, না হলে এমন থাকেন কেন? কি করব? আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে, আর তুমি তো সেই বুঝতেই পারতেছো না। মুখটা ফুসকে কথাটা বের করে দিল। ও, ডাক্তার দেখান নাই? ও, দেখাইছি। বলেছে ভালো হয়ে যাবে তুমি। এখন ঘুমা, আর কথা বলো না। পরদিন সকালে সবাই খেতে বসে মন খারাপ দেখে বাবা জিজ্ঞাসা করলো, নিলয়, কিছু হয়েছে তোর? কয়দিন থেকে দেখতেছি মন খারাপ। না বাবা, কিছু হয় নাই। হয়েছিল, ডাক্তার বলেছে কিছু হয় নাই। হয়েছিল, এখন ভালো হয়ে যাচ্ছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। ছোট থেকে একটাই সমস্যা, অসুখ হলে কাউকে বলবে না। কি হয়েছিল রে নিলয়? বাবা, ওনার না। তিথি একদম চুপ, কোনো কথা বলবে না। আমি এই বলবো না কেন? তোর কি অসুখ সেটা জানতে হবে? পরে যদি বড় মাপের হয়। বল মা, কী হয়েছে নিলয়? আর তুই কেন জানালি নীলা? কাল রাতে যখন আপনারা এসে পড়েছিলেন তখন বলছে ওনার নাকি যৌবন শেষ হয়ে যাচ্ছে, আর আমি সেটা বুঝতে পারিনি বলে ওনার মন খারাপ। এখন নাকি ভালো হয়ে গেছে। আমি এক দৌড়ে ঘরের ভিতরে। পরে 2 দিন পর বাবা মা কেউ আমার সামনে আসেনি, আমিও না। এদিকে তিথির স্কুল খুঁজছে পরীক্ষার জন্য, তাই একটু শান্তিতে থাকতে পারি। একদিন বিকালবেলা এক কাকা এসেছে তার ছেলেকে নিয়ে চাকরির বিষয়ে কথা বলতে। বাবা মা আমি বসে আছি, বলতেছি, এর মাঝে তৃতীয়া আগমন। ওকে, এদিকে একটু আসেন। আসতেছি, শুধু একটু পরে আসেন। শুধু একটা চুমু খাবো, তারপর চলে যাব।
আমার বেস্ট ফ্রেন্ডটা না আজকে শিখিয়ে বলছে কারো সামনে যাতে না খাই, চুমু খেলে নাকি আপনি আমাকে ভালোবাসবেন। বাবা, আজ তাহলে উঠি বলে কাকা চলে গেল। মা বাবা ওদিকে গেল। তিথি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আমি দৌড়াই বাইরে বের হলাম। পিছে পিছে তিথি দৌড়ানো শুরু করলো। দাঁড়ান দাঁড়ান, একটু চুমু খাবো। ও যখন দৌড়ায় আমি তখন দৌড়িয়ে গেলাম রাস্তায়। আবার আরেক ঝামেলা, আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, সে তার কাজ সেরে চলে গেল। ছুটির শেষে আবার চলে গেলাম ব্যস্ত সম্মানযুক্ত পরিবেশে। বেশ কিছুদিন পর রাত 2টার দিকে তিথির ফোন। রিসিভ করতে, হ্যালো নানি। সাথে সাথে ফোনটা কেটে বন্ধ করে দিলাম। বিয়ের 1 বছর হচ্ছে, এখনও তার নানিকে কি বলল তা নিয়ে আমার সাথে কথা বলতে হবে। মনটা খারাপ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফোন খুলতে তিথির ফোন থেকে মেসেজ, নানি আর নেই, যত দ্রুত পারেন আপনি বাড়ি আসেন। আমি প্রায় পাগল হয়ে গেলাম। তাহলে তিথি রাতে? নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কীভাবে বাড়ি পৌঁছলাম আমার খেয়াল নেই। পরে জানতে পারলাম আমার ফ্ল্যাটের সফেদ ভাই আমাকে নিয়ে এসেছে। আমি যাওয়ার পর দাদির দাফনে শমনাপন্ন হলাম। এর মাঝে তিথি আমার সাথে কোনো কথা বলেনি। মাটি দেওয়ার শেষে সবাইকে বাড়িতে আসলাম, কিন্তু তিথিকে কোথাও দেখতে পেলাম না। পরে দাদির কবরে গিয়ে দেখি দাদির পায়ের দিকে বসে তিথি কাঁদতেছে। তিথি চল বাড়ি যাবে। তিথি আমাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। কোনোভাবেই তাকে সেখান থেকে সরাতে পারলাম না। পরে বাবা মা অনেক বুঝিয়ে তাকে বাড়িতে নিয়ে আসলো। দাদির জন্য আমারও মন খারাপ লাগতেছে, কিন্তু তিথি তা প্রকাশ করতে পারতেছি না, তাহলে হয়তো আরও পাগল করবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়লে তিথি আমার বুকে শুয়ে আবারও কান্না শুরু করে দিল। আমি ওকে অনেক বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মাঝরাতে হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে দেখি তিথি পাশে নেই। দাঁড়িয়ে দাদির কবরের পাশে গেলাম। গিয়ে দেখি তিথি একটা লাইট নিয়ে দাদির কবরের পাশে বসে আছে আর কাঁদতেছে। তিথি, তুমি এত রাতে এখানে আসছো? নানি যে অন্ধকারে ভয় পায়। নানি তো বাড়ি ছাড়া কখনো কোথাও থাকেনি। নানি এখানে থাকবে কি করে? আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। তিথি, তুমি আর এমন পাগলামি করো না। তুমি এমন করলে দাদি কষ্ট পাবে। বাবা মাও কান্নার আওয়াজ পেয়ে চলে আসলো। পরে তাকে নিয়ে আবার বাড়িতে এলাম। তিথির এমন অবস্থা দেখে ওকে বাবা মা আর ফুপু মানে আমার শাশুড়ি তাকে বাড়িতে রাখতে চাইছে না। তাই আমারও মনে হলো বাড়িতে থাকলে আরও ভেঙে পড়বে। তাই স্কুল থেকে টিসি নিয়ে চট্টগ্রামে নিয়ে আসলাম। অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে তাকে চট্টগ্রামে ঘোরাঘুরি করলাম। পাহাড় সমুদ্র ঘুরে সে কিছুটা পরিবর্তন হলো। তারপর বাংলাদেশে মহিলা সমিতি বালিকা স্কুল অ্যান্ড কলেজে আমাদের এমডি স্যারের মেয়ের সাথে ভর্তি করালাম। সফেদ ভাইয়ের সাথে একই ফ্ল্যাটে থাকলাম না। সফেদ ভাইয়ের বউ একজন গৃহিণী, তাদের 6 বছরের একটা মেয়ে আছে। কিছুদিনের মধ্যে তিথির সাথে ভালো ভাব জমে গেল। আমি সকালে অফিস যাওয়ার সময় তিথিকে স্কুলে দিয়ে যাই, আবার আসার সময় নিয়ে আসি। এভাবে দিনগুলি ভালোই যাচ্ছিল। একদিন তিথির স্কুলে আগে ছুটি হয়ে যায়, তাই আমায় না বলে বাসায় চলে আসে। অফিসের শেষে বাসায় ফিরতে দারোয়ান বাড়িওয়ালার সাথে দেখা করতে বলল। রুমে এসে দেখি তিথি পড়তেছে। আমায় দেখে উঠে এসে জড়িয়ে ধরল। প্রতিদিনই এমনই করে। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমায় ছাড়তে চায় না। দাদি নাকি এটা বলে গেছে। অবশ্য দাদি মারা যাওয়ার পর তিথির মাঝে অনেকটা পরিবর্তন হয়েছে। আগের মতো তেমন বেফাস কথা বলে না। কপালে একটা চুমু দিয়ে টেবিলে বসে বললাম যে একটু বাড়িওয়ালার সাথে দেখা করতে হবে, আমি দেখা করেছি। না, আপনি যাবেন না তিথি। আপনি না, এমনি না, আমায় না কয়টা অঙ্ক করে দিতে হবে। তিথি, আচ্ছা এসে করে দিচ্ছি, না হয় এখনই করে দিতে হবে। অঙ্ক করা শেষ হলো। আচ্ছা তুমি বাকিগুলো করো, আমি আসতেছি। ফিসটাও একটু বুঝিয়ে দিতে হবে। এভাবে করতে করতে 8টা বাজিয়ে ফেললো। প্রায় সব সাবজেক্ট পড়ানো শেষ করে দিয়ে তারপর যেতে দিচ্ছে না। তারপর ধমক দিয়ে বসিয়ে দেখা করতে গেলাম দিতে গম্ভীর মুখে আমার দিকে তাকালো। আমার হাতটা টেনে নিয়ে ছাদে গিয়ে বলল, দেখো নিলয়, তোমার বউ আমার ছাদের কি অবস্থা করছে। সবগুলো ফুল ছিঁড়ে ফেলেছে। আর এদিকে আসো, দেখো গাছটার কি অবস্থা করছে। এটা কি কারো ওঠার মতো? তোমার বউ গাছে উঠে গাছটা ভেঙে ফেলছে বাড়িওয়ালা। তার মানে এজন্য বাড়িওয়ালার কাছে আসতে দিচ্ছিল না। আমি তাড়াতাড়ি নিচে নামলাম। দেখি তিথি রুমে বসে আছে। বাথরুমে ধাক্কা দিয়ে দেখি সারা বাথরুম ফুলের পাপড়ি দিয়ে ভরা। ভাবিদের রুমে গিয়ে দেখি নাই। রুমে এসে তিথির ফোনে ফোন দিলাম। খাটের নিচ থেকে ফোনটা বেজে উঠলো। ফোনটা কেটে নিচে তাকালাম। তিথি খাটের নিচে শুয়ে আছে। তিথি, ওখানে কি করো? বাইরে এসো ধমক দিয়ে। আমি কিন্তু বাবাকে কল দিব। তিথি, বাবাকে কেন কল দিবে? আপনি আমাকে মারবেন বলে চিৎকার করে কান্না শুরু করলো। কান্না উপাস থেকে পাশের রুমে ভাবি চলে আসলো। কিরে নিলয়, কী হয়েছে ভাবি? আরে ভাবি, কিছু হয়নি। ওকে খাটের নিচ থেকে আসতে বলছি আর কইতেছে ও কান্না করে দিছে। তুমি যাও, আমি দেখতেছি। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই এমন করব না। আচ্ছা ঠিক আছে, এবার বাইরে আসো। আগে বলেন মারবেন না। আচ্ছা মারবো না, আসো। কান্না থামিয়ে আসলো। চোখের পানি মুছে জিজ্ঞেস করলাম, গাছ ভাঙছো কেন? আমি আমি ভাঙি নাই, দিয়া ভাঙছে ভাবিন মেয়ে। মিথ্যে কথা বলবা না তিথি, সত্যি কথা বলো ধমক দিয়ে। অনেকদিন থেকে এই গাছে উঠি না, তাই গাছে উঠতে পাটা জানি কেমন করছিল। তাই উঠছিলাম বলে গাছটা
আবার কান্না শুরু করলো। আচ্ছা কাঁদতে হবে না, কান্না করা কী আছে পাগলি? আমি কি তোমাকে কিছু বলেছি নাকি মেরেছি? কিছু বলবা না, কান্না থামাও বলে আবার চোখের পানি মুছলো। আচ্ছা তিথি, আর একটা কথা জিজ্ঞাসা করি, কান্না করবো কিন্তু কেন? আচ্ছা ফুল কেন ছিঁড়েছো? ও, আমি না টিভিতে দেখেছি সাবান দিয়ে গোসল করার সময় ফুলের পাপড়ি দিতে হয়, তাহলে সুন্দর হওয়া যায়, তাই ফুল ছিঁড়েছি। তাই বলে সব ছিঁড়বে কেন? বারে, আপনি দেখেন নাই ওদের গোসলখানা ভর্তি থাকে, তাই এসব ফুল ছিঁড়েছি। এবার না হেসে পারলাম না, আমার হাসি দেখে ও হাসতেছে। ধুর পাগলি, ওরা এমনি এমনি টিভিতে বিজ্ঞাপন দেয়, আর তুমি এমনিতেই সুন্দর, তোমাকে ফুল দিয়ে গোসল করতে হবে না। যাদের চেহারা খারাপ তারাই করে। আর কখনো ছিঁড়বে না, মনে থাকবে? খুশি? আচ্ছা ছিঁড়বো না। তার কিছুদিন পর তিথির টেস্ট পরীক্ষা শুরু হয়। সারাদিন বাসাতে থাকতে হয়। সারাদিন ভাবি আর দিয়ার সাথে কাটাই। একদিন বাসায় এসে দেখি ভাবিরা বাসায় কেউ নেই, দিয়া একা একা পড়তেছে। আমি যাওয়ার পর কেমনভাবে যেন তাকাচ্ছে, কিন্তু আমার কাছে আসতেছে না। তিথি কিছু হয়েছে? সে কান্না শুরু করে দিল। আমি ভয় পেয়ে গেলাম। তিথি তুমি কি একা একা ভয় পেয়েছো? না না। কান্না কণ্ঠে। আবার ফুলছিস? না না। ভাবি কিছু বলেছে? বকেছে? না না। তাহলে কেন? আমি ইচ্ছে করে করি নাই। কি করেছো বলো? আপনি আমায় মারবেন না বলেই জোরে কাঁদতে লাগলো। আমি বাবাকে বলে দিব আপনি আমায় মারছেন। তিথি, আমি কি তোমাকে কখনো মেরেছি? 2বার থাপ্পড় মেরেছেন। কবে? মনে নেই। একদিন সকালবেলা, ঈদের পরদিন একদিন আপনার বন্ধুর সাথে কথা না বলার জন্য মারছিলেন। আচ্ছা তখন বুঝতে পারিনি, তারপর তো আর মানি নেই। আর মারবো না। বলো কি হয়েছে? আমি দিয়া না চকলেট খাইতেছিল, আমি চেয়েছিলাম, আমাকে দেয়নি। পরে আমি ওর কাছ থেকে জোর করে সেটা কেড়ে নিছি। তারপর সে আমার চুল টেনে ধরেছিল, তাই আমি ওকে কামড় দিয়েছি। দিদি, কামড় দিয়েছে মানে? দিয়া এখন কোথায়? ওকে নিয়ে হাসপাতালে চলে গেছে।